আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা যা পড়েছিলাম মনে আছে কারো? জি ম্যাম, মনে আছে। বলো তো কতটুকু পড়েছিলাম আমরা? ম্যাম, গত ক্লাসে বিপণনের সহায়ক কার্যাবলী আর বিপণন কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা পড়েছিলাম। ভেরি গুড। বাসায় কি দেখেছিলে আরেকবার? জি ম্যাম, দেখেছিলাম। আচ্ছা, আজকে আমরা শুরু করব 3.4 ক্রয়ের ধারণা। এটা এখন আমাদের পড়তে হবে না, কারণ আমরা যখন বিপণন কার্যাবলী পড়েছিলাম তখন কিন্তু আমরা ক্রয় এই কাজটি পড়েছিলাম, মনে আছে? 3.2 দেখো, বিপণন কার্যাবলীকে প্রথমে 3 ভাগে ভাগ করা হয়েছিল: বিনিময়, বন্টন এবং সহায়ক কার্যাবলী। বিনিময় কার্যাবলীর মধ্যে আমরা পড়েছিলাম ক্রয়। জি ম্যাম। কাজে এখন আর এটা আমাদের নতুন করে পড়ার দরকার নাই। ঠিক আছে, ক্রয় পয়েন্টে আমরা যা পড়েছিলাম সেটাই এখানে আবার নতুন করে দেওয়া আছে। আমরা চলে যাচ্ছি 3.5 পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব। পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব পেয়েছো সবাই? জি ম্যাম। আচ্ছা, অর্থাৎ বিপণনের ক্ষেত্রে ক্রয় কাজটি কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গুরুত্ব, প্রয়োজনীয়তা, অবদান যে কোনোভাবেই আসতে পারে। পণ্য বন্টন প্রণালীতে যে সমস্ত পক্ষ জড়িত থাকে, পণ্য বন্টন প্রণালীতে কারা জড়িত থাকে বলতে পারবে কেউ? উৎপাদনকারী, মধ্যস্থ ব্যবসায়ী অর্থাৎ পাইকার, খুচরা বিক্রেতা এবং ভোক্তা, এরা সাধারণত বন্টন প্রণালীতে জড়িত থাকে। এখন বলেছে যে বন্টন প্রণালীতে যে সমস্ত পক্ষ জড়িত থাকে তাদের অধিকাংশেরই প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ক্রয় করা। উৎপাদনকারী পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল, মেশিনপত্র সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে। ক্রয়ের মাধ্যমে বিক্রয়ের জন্য পণ্য উৎপাদন করা হয়। ঠিক আছে, এখন এই বিপণনের ক্ষেত্রে ক্রয় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তোমাদের বইতে প্রথমেই দেখো প্রথম পয়েন্ট দেওয়া আছে, মানসম্মত পণ্য উৎপাদন করা। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করেছো সবাই চ্যাট বক্সে যার যার রোল নাম্বারটা লিখে ফেলো। মানসম্মত পণ্য উৎপাদন। মানসম্মত পণ্য উৎপাদন মানে কি? প্রথম লাইনটিতে সংজ্ঞা দেওয়া আছে, দেখো, ক্রেতাদের চাহিদা মতো অর্থাৎ ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনকে মানসম্মত পণ্য উৎপাদন বলা হয়। ক্রেতারা যদি মানসম্মত পণ্য না পায় তাহলে তারা পরবর্তীতে উক্ত পণ্য আর ক্রয় করে না এবং সেই প্রতিষ্ঠানের পণ্যও তারা ক্রয় করে না। যদি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য মানসম্মত না হয় তাহলে ক্রেতারা সেই প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের পণ্য তারা আর কিনে না। এরূপ অবস্থায় বিপণনের মূল উদ্দেশ্য অর্জন করা ব্যর্থ হয়ে দাঁড়ায়। কোনো প্রতিষ্ঠান যদি বিক্রয়ের উদ্দেশ্যে উন্নত মানের পণ্য ক্রয় করে তাহলে ক্রেতারা তা ক্রয়ে আগ্রহী হয়। আবার উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নত মানের কাঁচামাল ক্রয় করা হলে তা দিয়ে স্বাভাবিকভাবেই উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব। অর্থাৎ কাঁচামাল যদি ভালো হয় তাহলে উৎপাদিত পণ্যের মানও ভালো হবে, যা ভোক্তাদের মানসম্মত পণ্য সরবরাহের নিশ্চয়তা দেয়। অর্থাৎ ভালো কাঁচামাল দিয়ে যখন পণ্য উৎপাদন করা হবে তখন সেই উৎপাদিত পণ্যের মান ভালো হবে এবং ক্রেতারা সেই পণ্যটি আগ্রহের সাথে কিনবে। তাহলে মানসম্মত পণ্য উৎপাদনের জন্য ক্রয়ের গুরুত্ব অপরিসীম। এর পরের পয়েন্ট বলেছে সঠিক সময়ে পণ্য সরবরাহ। প্রথম একটি লাইন বাদ দিয়ে দেখো, অর্থাৎ এর পর থেকে তোমরা ব্র্যাকেট দিবা,
ভোক্তারা যে সময়ে তাদের প্রয়োজনীয় পণ্যটি ক্রয় করতে চায় সেই সময়ে পণ্যটি সরবরাহ দেওয়াই হলো সঠিক সময়ে পণ্য সরবরাহ। অর্থাৎ ক্রেতারা কখন পণ্যটি চাচ্ছে সেই সময়ে যদি কোনো প্রতিষ্ঠান ক্রেতাদেরকে পণ্য সরবরাহ করতে পারে তখন সেটাকে বলা হচ্ছে সঠিক সময়ে পণ্য সরবরাহ। একজন বিপণনকারী কেবল তখনই ভোক্তাদের মাঝে সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে পারে যখন পণ্যটির সরবরাহ পর্যাপ্ত পরিমাণে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানের কাছে যদি পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুদ থাকে তখনই কিন্তু সে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারে। ঠিক আছে, এই কথাটা কি বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, উৎপাদনকারী প্রতিষ্ঠান কাঁচামাল ক্রয় করে তার সাহায্যে অর্থাৎ কাঁচামালের সাহায্যে পণ্য উৎপাদন করে সেটা পাইকারি কিংবা খুচরা ব্যবসায়ী অথবা ভোক্তাদের কাছে সরবরাহ নিশ্চিত করে। আবার মধ্যস্থ ব্যবসায়ীরাও পণ্য ক্রয়ের মাধ্যমে ভোক্তাদের মাঝে সঠিক সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে পারে। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ী যারা আছেন পাইকার উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে, আবার খুচরা ব্যবসায়ী পাইকারের কাছ থেকে পণ্য কিনে সেটা চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রি করে। এর পরের পয়েন্টটি হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। প্রথম লাইনটি বাদ দিয়ে দেখো, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ভোক্তাদের কাঙ্ক্ষিত পণ্যের মূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে তাকে পণ্যের ন্যায্য মূল্য বলা হয়। প্রতিষ্ঠান ক্রেতাদের কথা মাথায় রেখে পণ্যের মূল্য নির্ধারণ করে এবং সেই মূল্যটি যদি ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে পণ্যের ন্যায্য মূল্য। ভোক্তারা এরূপ ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারলে তারা সন্তুষ্টি লাভ করে। পণ্য মূল্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ক্রয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুলনামূলক কম দামে যদি প্রতিষ্ঠান পণ্য বা কাঁচামাল ক্রয় করতে পারে তাহলে স্বাভাবিকভাবেই কম মূল্যে তা ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবে। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি কম মূল্যে মানসম্মত কাঁচামাল ক্রয় করতে পারে তাহলে উৎপাদনের খরচ কমে যাবে, তখন সে সেই পণ্যটি কম মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবে। সরি। এর পরের পয়েন্টটি বলেছে মৌসুমী চাহিদা পূরণ। অনেক পণ্য আছে যাদের চাহিদা সারা বছর মোটামুটি থাকলেও বছরের কিছু কিছু সময় ব্যাপক হারে বেড়ে যায়। অর্থাৎ বছরের কিছু সময় সেই পণ্যের চাহিদা অনেক বেড়ে যায়। যেমন আমাদের দেশে রোজার মাসে খেজুর, ছোলা, চিনি ইত্যাদির চাহিদা অনেক বেড়ে যায়। এমন অবস্থায় মৌসুমী চাহিদা পূরণের জন্য মৌসুম আসার আগেই উক্ত পণ্য ক্রয় করে রাখা বুদ্ধিমানের কাজ। কোনো প্রতিষ্ঠান যদি ভোক্তাদের চাহিদা মতো পণ্য সরবরাহ করতে না পারে তবে ক্রেতা হারানোর ভয় থাকে। অর্থাৎ ক্রেতাদের চাহিদা আছে কিন্তু প্রতিষ্ঠান সেই পণ্য সরবরাহ করতে পারছে না, তখন কিন্তু ক্রেতারা অন্য প্রতিষ্ঠানের কাছে চলে যায়। তাই মৌসুম শুরুর আগেই প্রয়োজনীয় পণ্য ক্রয় করে গুদামজাত করে রেখে প্রয়োজনের মুহূর্তে তা ভোক্তাদের মাঝে সরবরাহ করলে একদিকে যেমন ভোক্তারা সন্তুষ্ট হয় অন্যদিকে তেমনি বিপণনের উদ্দেশ্য অর্জিত হয়। এর পরের পয়েন্ট বলেছে পণ্য মূল্য স্থিতিশীল রাখা। আচ্ছা, পরে যারা জয়েন করেছো একটু চ্যাট বক্সে রোল নাম্বারগুলো লিখে ফেলো। পণ্য মূল্য স্থিতিশীল রাখা, প্রথম লাইন বাদ দিয়ে দেখো, বাজারে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি যদি পণ্যের সরবরাহ বৃদ্ধি না পায় তাহলে পণ্যের মূল্য বৃদ্ধি পায়। এটা তোমরা ক্লাস 8-9-এও পড়েছো যে পণ্যের চাহিদা আছে কিন্তু যোগান নেই, তখন কি হবে? পণ্যের মূল্য বেড়ে যাবে। আবার পণ্যের যোগান অনেক অর্থাৎ পণ্যের সরবরাহ বেশি কিন্তু পণ্যের চাহিদা নেই, তখন আবার পণ্যের মূল্য কমে যাবে বা হ্রাস পাবে।
এখন অস্বাভাবিক হারে পণ্য মূল্যের হ্রাস বৃদ্ধি হলে ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী এমনকি দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হয়। তাই বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি পেলে তা ক্রয় করে গুদামজাত করে রাখলে ঘাটতি সময়ে সেই পণ্য সরবরাহ করলে পণ্যের মূল্যের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এর পরের পয়েন্ট বলেছে ভোক্তা সন্তুষ্টি অর্জন। প্রথম লাইনটি বাদ দিয়ে দেখো, ভোক্তা সন্তুষ্টি হচ্ছে ভোক্তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করা। কোনো পণ্য থেকে ভোক্তারা যা প্রত্যাশা করে তা যদি তারা সেই পণ্য থেকে পায় তাহলে ভোক্তা সন্তুষ্টি অর্জিত হয়েছে বলে ধরা হয়। ভোক্তা সন্তুষ্টির অন্যতম বিষয়গুলো হলো ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, উন্নত মানের পণ্য সরবরাহ, সঠিক সময়ে পণ্য সরবরাহ ইত্যাদি। আর এগুলোর প্রত্যেকটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রয় জড়িত। তাই বলা যায় ভোক্তা সন্তুষ্টি অর্জনে ক্রয়ের গুরুত্ব অপরিসীম। ক্রয়ের গুরুত্বের যে পয়েন্টগুলো আমরা পড়লাম, কোনো পয়েন্ট নিয়ে কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। সুমাইয়া, চ্যাট বক্সে তোমার রোল নাম্বার লিখে ফেলো। জি ম্যাম। ক্রয়ের গুরুত্বের যে পয়েন্টগুলো আমরা পড়লাম, কোনো পয়েন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে? ম্যাম 3 নম্বর পয়েন্টে একটা জিনিস জানার ছিল। বলো। ন্যায্য মূল্যের ওখানে যে লেখা ছিল পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, পারিপার্শ্বিক অবস্থা বলতে কি বুঝিয়েছে ম্যাম? ক্রেতার পারিপার্শ্বিক মানে কি? এই শব্দের অর্থ কি আগে সেটা বলো। ম্যাম আমি এটা জানি না। আশেপাশের অবস্থা, চারপাশের অবস্থা। ঠিক আছে, এখানে পারিপার্শ্বিক অবস্থা বলতে বোঝানো হয়েছে যে দেশের অবস্থা কেমন, ক্রেতার আর্থিক অবস্থা কেমন, ক্রেতা কোন লেভেলের, ঠিক আছে, সামাজিক অবস্থান, এগুলো সব বিবেচনা করে। ওকে ম্যাম। ঠিক আছে, সব পণ্যের মূল্য কি একই রকম হয় বলো তো? না ম্যাম, আলাদা হয়। ধরো যে কোম্পানি ডায়মন্ড বিক্রি করে তারা কোন শ্রেণীর ভোক্তাদের টার্গেট করবে? যাদের আর্থিক সচ্ছলতা একটু বেশি। অনেক বেশি, একটু বেশি না, অনেক বেশি। ঠিক আছে, হ্যাঁ। এখন সাধারণ মানের ক্রেতারা কি ডায়মন্ড কিনতে যাবে? No, ma'am. যাবে না। ধরো টুথপেস্ট কিংবা শ্যাম্পু এগুলো কারা ক্রয় করে? সব শ্রেণীর ক্রেতারা ক্রয় করে। সবাই। হ্যাঁ, এক সময় কিন্তু মিনি প্যাক নামে কোনো শ্যাম্পু ছিল না। মিনি প্যাক শ্যাম্পু, মিনি প্যাক সাবান ছিল, এগুলা No, ma'am. ছিল না। এখন বের করতে। হ্যাঁ, উৎপাদনকারী প্রতিষ্ঠান তখন দেখলো যে একদম স্বল্প আয়ের মানুষ যারা, তারা হচ্ছে মানে ক্রয় ক্ষমতার কারণে তারা এই পণ্যগুলো কিনতে পারছে না। তখন তাদের কথা চিন্তা করে তারা মিনি প্যাক সাবান, মিনি প্যাক শ্যাম্পু বাজারজাত করা শুরু করলো, যে অল্প টাকায় মানুষ কিনে ব্যবহার করতে পারবে। তাহলে এখানে কি বিবেচনা করেছে প্রতিষ্ঠান? ক্রেতার পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ ক্রেতার অবস্থান, ক্রেতার আর্থিক সামর্থ্য। ঠিক আছে? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, আর কারো কোনো পয়েন্টে সমস্যা? যদি না থাকে সমস্যা তাহলে আমি পরের পড়ায় চলে যাচ্ছি। 3.6 দেখো, ক্রয়ের শ্রেণী বিভাগ। সবাই দেখতে পাচ্ছ? আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো, না বললে তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। উৎপাদন কাজে ব্যবহারের জন্য বা পুনঃবিক্রয়ের জন্য, পুনঃবিক্রয় মানে হচ্ছে পুনরায় বিক্রয়ের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য পণ্যদ্রব্য ক্রয় করা হয়। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, ক্রেতারা ক্রয় করে দুটি উদ্দেশ্যকে সামনে রেখে, যাদের একটি হচ্ছে
ব্যবসায়িক উদ্দেশ্য এবং অন্যটি হচ্ছে অব্যবসায়িক উদ্দেশ্য। তবে যে উদ্দেশ্যেই ক্রয় করা হোক না কেন, ক্রয়কে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। এই লাইনটা একটু আন্ডারলাইন করো। ক্রয়কে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। যদি প্রশ্ন হয় ক্রয়কে কত ভাগে ভাগ করা যায়, আনসার কি হবে? 3 ভাগে। 3 ভাগে। সেই ভাগগুলোর নাম হচ্ছে উৎপাদনকারী কর্তৃক ক্রয়, মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয় এবং ভোক্তা কর্তৃক ক্রয়। উৎপাদনকারী কর্তৃক ক্রয় দেখো তে কি বলেছে, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কাঁচামাল থেকে পণ্যদ্রব্য উৎপাদন করে তাদেরকে উৎপাদনকারী বলে। এই লাইনটা একটু ব্র্যাকেট দিয়ে রাখো। যদি প্রশ্ন হয় উৎপাদনকারী কে বা উৎপাদনকারী কাকে বলে, তখন এই লাইনটি দিয়ে আনসার লিখতে পারবে। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো বলি সেই প্রশ্নগুলো কি তোমরা লিখো খাতায়? মেয়েরা প্রশ্নের আনসার করো। আমি পড়াতে পড়াতে যে প্রশ্নগুলো বলি সেগুলো কি তোমরা লিখে রাখো? ম্যাম বইয়ের মধ্যেই লিখে রাখি। আচ্ছা, যেখানেই লিখো একটু লিখে রাখবা, যাতে বইটা খুললে তুমি বুঝতে পারো যে এখান থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে। যদি প্রশ্ন হয় উৎপাদনকারী কে, তখন আনসার কি হবে বলো? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কাঁচামাল হতে পণ্য উৎপাদন করে তারা হ্যাঁ, উৎপাদনকারী। তাদেরকে উৎপাদনকারী বলে। এই সকল উৎপাদনকারী বা উৎপাদকগণ একই কথা, উৎপাদনকারী অথবা উৎপাদকগণ, মানে অনেক উৎপাদনকারীকে একসাথে এক কথায় বলা হচ্ছে উৎপাদকগণ, উৎপাদনে ব্যবহার করার জন্য কাঁচামাল ক্রয় করে। এরূপ ক্রয়কে ব্যবসায়িক ক্রয় বলে। অর্থাৎ উৎপাদনকারী যে ক্রয়টা করে সেটাকে বলা হচ্ছে ব্যবসায়িক ক্রয়, এবং এরূপ ক্রয়ের অর্থাৎ ব্যবসায়িক ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা। ঠিক আছে, যদি প্রশ্ন হয় যে ব্যবসায়িক ক্রয়ের উদ্দেশ্য কি, তখন আনসার হবে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা। উৎপাদকগণ ক্রয়কৃত কাঁচামালকে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে পরিপূর্ণ অর্থাৎ মানুষের ব্যবহার উপযোগী পণ্যে অথবা অন্য কোনো উৎপাদকের প্রয়োজনীয় কাঁচামাল তৈরি করে থাকে। অর্থাৎ উৎপাদনকারী কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করে, অথবা উৎপাদনকারী কাঁচামালকে অন্য কোনো উৎপাদকের প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে তৈরি করে থাকে। যেমন ধরো তুলা থেকে যারা সুতা উৎপাদন করছে, এই সুতা কিন্তু আবার বস্ত্র শিল্পে বস্ত্র বা কাপড় যারা তৈরি করবে তাদের জন্য কাঁচামাল। ঠিক আছে, আর যে সুতা তৈরি করছে তার জন্য কাঁচামাল হচ্ছে তুলা। তাহলে এই লাইনটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? যে উৎপাদনকারী কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করে, অথবা অন্য কোনো উৎপাদনকারীর জন্য প্রয়োজনীয় কাঁচামাল তৈরি করে থাকে। সাধারণত শিল্পের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা হয়, তাই বলা যায় শিল্প উৎপাদনে ব্যবহারের জন্য যে সকল পণ্য ক্রয় করা হয় তাকে উৎপাদনকারী কর্তৃক ক্রয় বলে। এই লাস্ট লাইনটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। যদি প্রশ্ন হয় উৎপাদনকারী কর্তৃক ক্রয় কাকে বলে, তখন আনসার লিখতে পারবা শিল্প উৎপাদনে ব্যবহারের জন্য যে সকল পণ্য ক্রয় করা হয় তাকে উৎপাদনকারী কর্তৃক ক্রয় বলে। এরপরে হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের ব্যবহারের জন্য পণ্যদ্রব্য ক্রয় না করে পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে, পুনঃবিক্রয় মানে হচ্ছে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলে। এই লাইনটা ব্র্যাকেট দিয়ে রাখো। যদি প্রশ্ন হয় মধ্যস্থ ব্যবসায়ী কাকে বলে, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের ব্যবহারের জন্য পণ্যদ্রব্য ক্রয় না করে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক এরূপ ক্রয় ব্যবসায়িক ক্রয় হিসেবে বিবেচিত। তাহলে দেখো, উৎপাদনকারী কর্তৃক ক্রয়কেও ব্যবসায়িক ক্রয় বলা হচ্ছে, আবার মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়কেও ব্যবসায়িক ক্রয় বলা হচ্ছে।
এই ক্রয়ের উদ্দেশ্য হতে পারে স্থানগত অথবা সময়গত উপযোগ সৃষ্টি করা, অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ী যে ক্রয়টা করছে সেই ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে স্থানগত অথবা সময়গত উপযোগ সৃষ্টি করা। স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি করে? পরিবহনের মাধ্যমে। আর সময়গত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণের মাধ্যমে। উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে বন্টনের ক্ষেত্রে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে তাদের কর্তৃক পণ্য ক্রয় করা হলে তাকে মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয় বলে। পাইকার, ডিলার, খুচরা ব্যবসায়ী ইত্যাদি ব্যক্তি বা প্রতিষ্ঠান বিক্রয়ের উদ্দেশ্যে যে সকল পণ্যদ্রব্য ক্রয় করে তা এরূপ ক্রয়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে? ক্রয়ের শ্রেণী বিভাগের লাস্ট যেটা সেটা হচ্ছে ভোক্তা কর্তৃক ক্রয়। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান চূড়ান্ত ভোগের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভোক্তা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অব্যবসায়িক উদ্দেশ্যে এই ধরনের ক্রয় করা হয়। খেয়াল করো, প্রথম দুটোকে বলেছি আমরা ব্যবসায়িক ক্রয়, আর লাস্ট যেটা ভোক্তা কর্তৃক ক্রয়কে বলা হচ্ছে অব্যবসায়িক ক্রয়। এক্ষেত্রে ক্রয়কৃত পণ্য অন্য কোথাও বিক্রি করা হয় না। আচ্ছা, তার আগে আমাকে বলো তো ভোক্তা কাকে বলে? ক্রেতা ভোক্তার মধ্যে পার্থক্য কি? ম্যাম, যে ক্রয় করে অন্য জায়গায় বিক্রি করবে না, নিজে ভোগ করবে, সেটা হচ্ছে ভোক্তা। আর ভোক্তা। যে ক্রয় করে আবার পুনরায় বিক্রয় করবে সে হচ্ছে ক্রেতা। ক্রেতা। গুড। তাহলে ভোক্তা আমি কর্তৃক একটু- ক্রয়, হ্যাঁ ঠিক আছে। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান চূড়ান্ত ভোগের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে তাদেরকে বলা হচ্ছে ভোক্তা। আর এরা অব্যবসায়িক উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করে থাকে, এক্ষেত্রে ক্রয়কৃত পণ্য অন্য কোথাও বিক্রি করা হয় না। এটা হচ্ছে এতটুকু পড়লেই হবে, ভোক্তা কর্তৃক ক্রয়। ম্যাম, পেজ নাম্বারটা কত? এটা 3.6 পেজ নাম্বার তোমাদের সাথে আমার মিলবে না। 3.6 দেখো, ক্রয়ের শ্রেণী বিভাগ। ওকে ম্যাম। আচ্ছা, ক্রয়ের শ্রেণী বিভাগ যে তিনটা আমরা পড়লাম, যে ক্রয়কে তিন ভাগে ভাগ করা হয়: উৎপাদনকারী কর্তৃক ক্রয়, মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়, আর একটা হচ্ছে ভোক্তা কর্তৃক ক্রয়। এই শ্রেণী বিভাগের মধ্যে কোনো পয়েন্টে কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো সমস্যা আছে? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? প্রশ্ন বুঝতে পেরেছো? লাইবা, জি ম্যাম। আমরা যে পড়লাম এখন ক্রয়ের শ্রেণী বিভাগ। তুমি হচ্ছে তুমি তো লাইবা না, তুমি লাবিবা। কোনটা? ম্যাম, লাবিবা। লাবিবা। আমি লাইবার কথা বলেছি। সরি ম্যাম। সবাই আনমিউট করো, যারা ক্লাসে জয়েন করেছো সবাই আনমিউট করো। এবার আমার প্রশ্নের উত্তর দাও। ক্রয়ের শ্রেণী বিভাগের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? ম্যাম, বুঝেছি। কোনো সমস্যা নাই। পরে যারা জয়েন করেছো চ্যাট বক্সে রোল নাম্বার লিখেছো? নো ম্যাম, দিচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা না থাকলে তোমাদের বইতে ক্রয়ের শ্রেণী বিভাগের নিচে দেখো কর্মপত্র লেখা আছে, কর্মপত্র 2 পেয়েছো সবাই? জি ম্যাম, পেয়েছি। আচ্ছা, এই কর্মপত্রটা এখন পড়ে করবা।
তাহলে বোঝা যাবে যে ক্রয়ের শ্রেণী বিভাগ বুঝেছো কিনা। কি বলেছে দেখো, নিচের তালিকায় উল্লেখিত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ক্রয়কৃত পণ্যগুলো কোন ধরনের ক্রয় উল্লেখ করো। একটি দেখানো হলো, মানে তোমাদের সুবিধার জন্য একটি করে দেখিয়েছে। সেটি হচ্ছে প্রথমে ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম দেওয়া আছে, ক্রয়কৃত পণ্য, ক্রয়ের ধরন। প্রথমে বলেছে চিনিকল, তারা কিনেছে আখ অর্থাৎ ইক্ষু, তাহলে ক্রয়ের ধরন হবে উৎপাদনকারী কর্তৃক ক্রয়, অর্থাৎ চিনিকল ইক্ষু কিনেছে, ইক্ষুকে প্রক্রিয়াজাত করে তারা চিনি উৎপাদন করবে, এই কারণে এটাকে বলা হচ্ছে উৎপাদনকারী কর্তৃক ক্রয়। এরপরে আবার বলেছে চিনিকল, ব্যক্তি বা প্রতিষ্ঠান হচ্ছে চিনিকল, তারা ক্রয় করেছে ইলেকট্রিক পাখা। এখন ক্রয়ের ধরন কি হবে? সবাই আনমিউট করো যাতে প্রশ্নের উত্তর দিতে পারো। সবাই আনমিউট করো, সবাই। এটা কি ভোক্তা কর্তৃক ক্রয়? ভেরি গুড, হ্যাঁ ভোক্তা কর্তৃক ক্রয়, কারণ চিনিকল ইলেকট্রিক পাখা কিনেছে তাদের নিজেদের ব্যবহারের জন্য, ঠিক আছে, এটা হবে ভোক্তা কর্তৃক ক্রয়। ভেরি গুড। পরেরটা টেক্সটাইল মিল, 3 নাম্বার দেখো, টেক্সটাইল মিল এরা কিনেছে সুতা, তাহলে এটা কি হবে? এটা উৎপাদনকারী হ্যাঁ, কর্তৃক ক্রয়। উৎপাদনকারী কর্তৃক ক্রয়। ভেরি গুড, ঠিক আছে। 4 নাম্বার আবার টেক্সটাইল মিল এরা কিনেছে উৎপাদনে ব্যবহৃত মেশিন, অর্থাৎ উৎপাদনে ব্যবহার করার জন্য তারা মেশিন কিনেছে, এটা কি ধরনের ক্রয়? বুঝতে পারোনি? টেক্সটাইল মিল উৎপাদনে ব্যবহার করার জন্য মেশিন কিনেছে, তাহলে এটা কি ধরনের ক্রয় হবে? ভোক্তা ক্রয়। ভেরি গুড, ভোক্তা কর্তৃক ক্রয়। ভোক্তা কর্তৃক ক্রয়। ভেরি গুড। 5 নাম্বার বলেছে মিস্টার করিম, মিস্টার করিম চাউল কিনেছে অর্থাৎ রাইস, তাহলে এটা কি ধরনের ক্রয়? ভোক্তা কর্তৃক ক্রয়। হ্যাঁ ভেরি গুড, ভোক্তা কর্তৃক ক্রয়। 6 নাম্বার বলেছে মিস্টার করিম অ্যান্ড সন্স, সে চাউল কিনেছে, মিস্টার করিম অ্যান্ড সন্স। তার আগে আমাকে বলো মিস্টার করিম আর মিস্টার করিম অ্যান্ড সন্স এই দুটোর মধ্যে পার্থক্য কি? মিস্টার করিম হলো একজন ব্যক্তি আর ওটা একটা প্রতিষ্ঠান। ভেরি গুড, মিস্টার করিম হচ্ছে ব্যক্তি আর মিস্টার করিম অ্যান্ড সন্স হচ্ছে প্রতিষ্ঠান। এখন মিস্টার করিম অ্যান্ড সন্স চাউল কিনেছে, তাহলে কি হবে? এটা মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। হ্যাঁ ভেরি গুড, মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। 7 নাম্বার বলেছে ফরিদ অ্যান্ড কোং অর্থাৎ কোম্পানি, ফরিদ অ্যান্ড কোম্পানি ব্র্যাকেটে লিখে দিয়েছে পাইকার, এরা কাঁচা পাট কিনেছে, এটা মধ্যস্থ ব্যবসায়ী। ভেরি গুড, মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। 8 নাম্বার বলেছে নিশাত জুট মিল, নিশাত জুট মিল কাঁচা পাট কিনেছে, হবে উৎপাদনকারী কর্তৃক ক্রয়। উৎপাদনকারী কর্তৃক ক্রয়। ভেরি গুড। 9 নাম্বার বলেছে নেওয়াজ কটন মিল, এরা তুলা কিনেছে, এটাও উৎপাদনকারী কর্তৃক ক্রয়। হ্যাঁ এটাও হবে উৎপাদনকারী কর্তৃক ক্রয়। 10 নম্বর বলেছে খাজা ইলেকট্রনিক্স লিমিটেড ফ্যান ও লাইট, মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। ভেরি গুড, মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। ম্যাম এটা বুঝলাম না, এটা কোনটা? খাজা ইলেকট্রনিক্স লিমিটেড, ইলেকট্রনিক্স লিমিটেড বুঝেছো তো, ওরা ইলেকট্রনিক্স পণ্য দ্রব্য নিয়েই ব্যবসা করে। এখন এরা ফ্যান ও লাইট কিনেছে অর্থাৎ এরা অন্যদের কাছে বিক্রি করবে। এবার বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ
এটা হবে মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। আর লাস্ট বলেছে মিস্টার খাজা সাহেব ফ্যান ও লাইট কিনেছে। ভোক্তা কর্তৃক ক্রয়। ভোক্তা কর্তৃক ক্রয়। ভেরি গুড, ভেরি গুড। তার মানে সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, ক্রয়ের শ্রেণী বিভাগে যে 3টা পয়েন্ট আমরা পড়েছি, এই 3টা পয়েন্টটি ভালোভাবে পড়ে একদম ক্লিয়ার ধারণা রাখবা। জ্ঞানমূলক অনুধাবন কিংবা প্রয়োগের প্রশ্নও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি যে আজকে যা পড়লাম অনুধাবনের কোনো প্রশ্ন আসে কিনা। আচ্ছা, ক্রয় বলতে কি বোঝায়? এই প্রশ্নটা মনে হয় আগে দাগানো হয়েছিল। অনুধাবনের প্রশ্ন দেখো, এটা যখন আমরা বিপণন কার্যাবলী পড়েছি তখন এটা দাগানো হয়েছিল। জি ম্যাম। ক্রয়কে কত ভাগে ভাগ করা হয়? আজকে যা পড়েছি তার মধ্যে থেকে আমি প্রশ্ন করছি, ক্রয়কে কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। 3 ভাগে। কি কি? উৎপাদন কর্তৃক ক্রয়, ভোক্তা কর্তৃক ক্রয় আর মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়। ভেরি গুড। উৎপাদনকারী কে? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কাঁচামাল হতে পণ্যদ্রব্য উৎপাদন করে তারা উৎপাদনকারী। ভেরি গুড। মধ্যস্থ ব্যবসায়ী কাকে বলে? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের ব্যবহারের জন্য পণ্য ক্রয় না করে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলে। ভেরি গুড। আর ভোক্তা কাকে বলে? যে সকল ব্যক্তি নিজেদের ভোগের জন্য পণ্য ক্রয় করে তাদেরকে, হ্যাঁ, মানে নিজেদের ব্যবহারের জন্যই পণ্যদ্রব্য ক্রয় করে, পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে না, তাদেরকে বলা হয় ভোক্তা। উৎপাদনকারী কর্তৃক ক্রয় এবং মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়কে কি ধরনের ক্রয় বলা হয়? আমার প্রশ্ন বুঝতে পারোনি? উৎপাদনকারী কর্তৃক ক্রয় এবং মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়কে কি ধরনের ক্রয় বলা হয়? পড়েছি তো আমরা। উৎপাদনকারীটা হবে ব্যবসায়িক ক্রয়। দুইটাই তো ব্যবসায়িক ক্রয়। মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয় কেও তো ব্যবসায়িক ক্রয় হিসেবে ধরা হয়েছে, দেখো। জি ম্যাম। তাহলে আমি প্রশ্ন করেছি উৎপাদনকারী কর্তৃক ক্রয় এবং মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়কে কি ধরনের ক্রয় বলা হয়? ব্যবসায়িক ক্রয়। ব্যবসায়িক ক্রয়। হুম। উৎপাদনকারী কর্তৃক ক্রয়ের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? রূপগত। 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 হ্যাঁ, ঠিক আছে, রূপগত উপযোগ হবে। আর মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়ের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? সময়গত। শুধু সময়গত স্থানগত না, অথবা সময়গত। অথবা না, স্থানগত। স্থানগত। হ্যাঁ, স্থানগত পরিবহনের মাধ্যমে অথবা গুদামজাতকরণের মাধ্যমে হবে সময়গত উপযোগ। ঠিক আছে, আজকে আমরা যতটুকু পড়েছি বাসায় আরেকবার একটু সবাই দেখবা। পরে যারা জয়েন করেছিলে চ্যাট বক্সে রোল নাম্বার লিখেছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।
আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।